রাজ্জাক ভাই, কে কোথায় গুপ্ত এটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। রাজনীতিতে গুপ্তর বিষয়টি আপনি কিভাবে দেখতে চান? দেখেন, গুপ্ত শব্দটা কিন্তু আমরা এইবার পাইলাম, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর। শিবির গুপ্ত জামাত, গুপ্ত লীগ ছিল, কিংবা লীগ গুপ্ত শিবির ছিল। এখান থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। যদি ওই জায়গার থেকে ধরে থাকি, তাহলে সবাই যখন আন্দোলন করে তারা সরাইতে চায়, সরাইতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে এই গুপ্তদের কাজটা কিন্তু দেশের জন্য ভালো হয়েছে। গুপ্তের কাজ তো সবসময় খারাপ না, তাইলে এই যে গুপ্ত ছিল, শিবির ছিল লীগ গুপ্ত আকারে, অথবা লীগ ছিল শিবির, ফাইনালি তাদের পরিচয় পাওয়া গেছে ইয়ের পরে। তার পতন হওয়ার পর সে যখন পালা গেল, তখন বলা হইলো ও শিবির ছিল, ও লীগ ছিল, ইত্যাদি। কিন্তু ওই মুহূর্তে কাজটা ভালো হয়েছে। যদি কেউ বলে কাজটা ভালো হয় না, তাদেরকে অফিসিয়ালি বলতে হবে। তাহলে এই দায় সরকারকেও নিতে হবে যে সেদিনের সেই গুপ্তদের কাজটা কি খারাপ ছিল কিনা। সেদিনের সেই গুপ্তের কাজগুলো শুধুই আওয়ামী লীগের জন্য খারাপ ছিল। সেদিনের সেই গুপ্তের কাজগুলো আওয়ামী লীগের কাছে ছিল মব। আজকের সরকার সেই 5ই আগস্টের ঘটনাটাকে কি মব বলতে পারবে? যদি মব বলেন, তাহলে তো সেই মবের কৌশল বা মবের যে ফসল, সেটা তো আজকে আমরা নিছি। তাহলে শেখ হাসিনার কাছে যেটা মব বা গুপ্তের কৌশল, সেটা তো আজকে যারা বর্তমান সরকার বা বিরোধী দলে যারা আছেন, তাদের জন্য পজিটিভ দিক হয়েছে। সুতরাং আপনাদের ওই গুপ্ত আপনাদের জন্য ভালো ছিল বা মঙ্গল ছিল। এটা গেল গুপ্তের একটা দিক বললাম। এরপরে গুপ্ততে আসেন। তাহলে গুপ্ত বিএনপির ভিতরে জামাত থাকতে পারে, জামাতের ভিতরে গুপ্ত বিএনপি থাকতে পারে, আর তারপরে ছাত্র কি এনসিবির মধ্যে গুপ্ত থাকতে পারে। তাহলে এই যে গুপ্ত, আপনি ওই 5ই আগস্টের গুপ্তের থেকে যদি শিক্ষা নেন, আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ওই গুপ্তগুলোকে খুঁজে বের করা। আপনার দলের ভিতরে যদি গুপ্ত থাকে, যেমন ভাই বললেন যে বিএনপির ভিতরে গুপ্ত আছে, আর অনেকে বলে গুপ্ত আছে, তো গুপ্ত যদি থেকে থাকে, বাইর করাটা নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। 5ই আগস্ট আপনার মাথায় রাখতে হবে, তারা তো গুপ্তরাই করেছিল। তো সুতরাং আপনার এখান থেকে আপনার মনোযোগ দিতে হবে। এবং নিজ দলের গুপ্ত যদি আপনি বের করতে না পারেন, আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? আপনি এডমিট করতেছেন গুপ্ত আছে, আর গুপ্ত যদি বাইর করতে না পারেন, তাহলে কথাটা কি ভেগ টার্ম কিনা? আবার বলা হয়েছে, ভাই একটু আগে বললেন, একজন বলছেন যে কথা শুনবে না সে গুপ্ত। এটা কি আতঙ্কের রাজনীতি কিনা? যে আমি যা বলবো তা যদি না শোনো, তাইলে আইডেন্টিফাই করা হবে অ্যাজ গুপ্ত। সেই ভয় থেকেও তো, হ্যাঁ, এটা কথা শুনতে বাধ্য করা কিনা, বা পার্টির কাজের ভিতরে মনোযোগ করতে বাধ্য করা কিনা। আবার যদি উল্টা দিকটা আসেন, দলবদল 40 বছর রাজনীতি করার পর যখন আখতারুজ্জামান চলে গেল জামাতে, তাহলে কি সে এতদিন বিএনপির ভিতরে গুপ্ত জামাত ছিল? কর্নেল অলি সাহেব চলে গেলেন জামাতে, ওনারা কি তাহলে গুপ্ত জামাত ছিলেন বিএনপির মধ্যে? মানে আপনি প্রশ্নগুলো, মানে আমি কী করবো, এটা তো সমাধান দরকার। আবার যিনি দলবদল নিজের দলকে ছেড়ে দিয়ে বিএনপিতে নির্বাচন করলেন আইসা, তাহলে ওই যে দলটা বানায় রাখছিলেন, ওইটা কি গুপ্ত বিএনপি? অনেক প্রশ্ন কিন্তু আসে। জি। সুতরাং এই যে গুপ্ত, এই টার্মটা আপনাদেরকে সরায় ফেলতে হবে, নাহলে আপনাদের জন্য আতঙ্কের কারণ। আজকে যারা ক্ষমতায় আছেন, তারা হয়তো ভাবতেছেন গুপ্ত বিষয়টা কিছু আসে যায় না, কিন্তু এই 5ই আগস্ট যদি ধরে রাখেন, আমি কিন্তু গুপ্তটা আমার কাছে খুব বেশি সিরিয়াস কিছু মনে হয় না। কিন্তু আমার কাছে এটা যদি রাজনৈতিক বুলি স্রেফ হয়, ভিন্ন কথা। কিন্তু যেহেতু গুপ্ত দিয়ে সরকার পতন হয়েছে, সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, গুপ্তর ব্যাপারে তাহলে সজাগ থাকতে হবে। আর আপনারা বারবার গুপ্তর কথা বলবেন, কিন্তু গুপ্ত উদ্ধার করতে পারবেন না, তাহলে কি হইল? আর এই গুপ্ত কে কোথায় আছে সবচেয়ে বেস্ট জানে রাষ্ট্রের যারা গোয়েন্দা বিভাগে কাজ করে। তো গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেন, নিজ নিজ দল গুপ্ত মুক্ত করেন, মানে গুপ্ত মুক্ত করেন। আর যদি মনে করেন যে না, এটা শুধুই রাজনৈতিক বুলি, ভিন্ন কথা। আর যদি শুধু রাজনৈতিক বলি হয়, তাহলে এটা দুঃখজনক, মানে আমাদের রাজনীতি খুব হালকা হয়ে যাচ্ছে, কি সমস্ত শব্দ প্রয়োগ করে আমরা রাজনীতি করতেছি। আর নাহলে আপনি গুপ্ত খুঁজে বের করেন, না 5ই আগস্টের যে ঝুঁকি, সেটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। নাকি এটা শুধুই ভয়ের রাজনীতি, যে যে কথা শুনবা না সে গুপ্ত হিসাবে আইডেন্টিফাইড হবা? আমার কাছে এটাও মনে হইতে পারে আতঙ্কের রাজনীতি। আমরা কিন্তু এই নির্বাচনের পর যদি ধরেন আমরা গণতান্ত্রিক সরকার ফেরত পাইছি, কিন্তু গণতান্ত্রিক সরকার পাওয়ার পর আমরা কি সবাই একেবারেই আতঙ্কমুক্ত আছি? আমরা নানানজনে নানানভাবে চিন্তিত আছি। কেন? এই যে মব, সেই মব কিন্তু এখনও বন্ধ হয় নাই। সেই মব সম্প্রতি দেখেন 7টা গলা কাটা, মানে 7টা হত্যা, এই যে নওগাঁ আর কক্সবাজার। এগুলো কি? আপনি পীর সাহেবকে পিটিয়ে মাইরে ফেলান, ইউনূস সাহেব মব শুরু করছেন, কথিত, মানে কথিত না, সবাই এটি আমরা বলছি যে মবের মানে সাম্রাজ্য উনি কায়েম করছেন। আমি তর্কের খাতিরে একমত হইলাম। তাহলে ওনার সময় যে মবগুলা হইছে,
তারপর ওনার মবের সময় ডেড বডি কবর থেকে তুলে পুড়ে ফেলছে। আবার পত্রিকা অফিসে হামলা হয়েছে। এই সবই মবের কোনো বিধান আছে নাকি যে আপনি শুধু স্টেটমেন্ট দিয়ে বসে থাকবেন যে আগের সরকারের সময় এমন অনেক মানে অপরিহার্য অপরাধ হয়েছে, মানে যেই অপরাধ ক্ষমার অযোগ্য, এই বিবৃতি দিয়ে আপনি ছেড়ে দেবেন? কোথায় আছে? আপনি তো মবের বিচার করতে পারেন যে কোনো সময়। ওই সময় কবর খুঁড়ে কারা লাশ তুইলা পুড়ছিল সেই বিচারে বাধা কোথায়? সেই আসামি গ্রেপ্তারই বা বাধা কোথায়? আপনি করছেন না তো। পত্রিকা অফিস হামলা করলো, সেই গ্রেপ্তার কোথায়? ডেড বডি এই পীর সাহেবের পিঠে মারলো, সেটা কোথায়? আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে বিভিন্ন কথা শুনি পার্লামেন্টের ভিতরে, যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে কম কথা শুনি সেগুলো হলো এগুলা কি গুপ্ত? এই ঘটনাগুলো যারা ঘটাইতেছে তারা কি গুপ্ত? নাহলে সেই আলাপটা হচ্ছে না কেন? আপনি দেখেন তো পার্লামেন্টে এই আলাপগুলো হচ্ছে কিনা, যেগুলো আমি বললাম যে কবর থেকে লাশ পুড়লো তাদের গ্রেফতার করা হয় না কেন? এটার তো কোনো তামাদি নাই যে কেউ বিচার করতে পারবে। পীর সাহেবের পিটাই মেরে ফেললো, আলাপ হচ্ছে কিনা? তা আপনি সেই আলাপটা হবে না। রাষ্ট্রের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সাধারণ লোকের জন্য, দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব দুই ধরনের, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। ইন্টারনাল সার্বভৌমত্ব কোনটা? আভ্যন্তরীণ। সেটা আমার স্বাধীন চলাফেরা, আমার জানমালের নিরাপত্তা, আমাকে পোড়ায় মারবে না, আমাকে পিটায় মারবে না, এগুলো হলো আভ্যন্তরীণ নিরাপত্তা। সেই বিষয়ে কোনো আলাপ হচ্ছে না। আপনি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়েও মারামারি, সেটাও কিন্তু আপনি হইতে পারবে না। অথচ আমরা দেখলাম সবাই খতিয়ান একটা দিয়ে দিতেছে কি, যে আমরা গত 15 দিনে বা 1 মাসে এই পাম্পে এত লিটার তেল দিছি, ওই পাম্পে এত। এটা দিয়ে আমি কি করব? আপনি 2 লক্ষ লিটার না 2 কোটি লিটার তেল দিছেন। মানে আপনার বক্তব্যে মনে হচ্ছে তেল দিছি মানে শর্ট পড়ার কথা না। শর্ট কেন তাইলে? তাহলে আপনি যে তেল দিচ্ছেন সেটা সঠিক না ব্যাঠিক? আর যদি আপনার সঠিক হয় তাহলে তেল কি পাচার হয় কিনা? আপনি এই খতিয়ান দিলে তো কাজ হবে না। আমি তো আমার অভাবই দেখতেছি। তাহলে এখানেও কি গুপ্তরা কাজ করে? সেই গুপ্তদেরকে খুঁজে বের করেন। এই গুপ্তরাই কি তেলের শর্টেজ তৈরি করতেছে? কারণ আপনি তো আমার খতিয়ান দিচ্ছেন যে এই পাম্পে আমি এত লিটার তেল দিছি, দেখছেন না? আপনার এই খতিয়ান দিয়ে আমার কি হবে? আমার এই খতিয়ান দিয়ে কোনো লাভ নাই। আমি তেল পাচ্ছি না, আমি লাইনে দাঁড়াচ্ছি, এখানেও কি গুপ্ত? তো আপনি যদি শুধু গুপ্তের কথা বলেন আর সেই গুপ্ত ধরতে না পারেন, আপনার তেলের সংকট না, যে আপনার খতিয়ান দিয়ে তো আমার কিছু হবে না। আপনি 5 কোটি লিটার তেল দিচ্ছেন একটা পাম্পে, লাইনের পর লাইন, তাহলে তেলটা যায় কোথায়? কোনটা কারেক্ট? আপনার ইনফরমেশন কারেক্ট না? যাওয়ার পর সেই তেল চলে যায়, গুপ্তরা নিয়ে যায়। এই যে গুপ্ত শব্দ আজকে আবিষ্কার করছেন, সেই গুপ্তের সমাধান সরকারকেই দিতে হবে, বিরোধী দলকে দিতে হবে। সোজা বাংলায় যদি বলি, এটার জন্য টোটাল সংসদের দায়িত্ব আছে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। মোস্তফা ভাই, সংসদে কথা হচ্ছে না বা সেরকম একটি শুনছিলাম যে সংসদে কথা বলতে হবে এই বিষয় নিয়ে, মানে সরকার এবং বিরোধী দল যে অবস্থা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনার বিরোধী দলের কি, তারা কি যথাযথভাবে দায়িত্ব পালন করছে? তাদের যে জায়গাতে থেকে সরকারের উপরে চাপ প্রয়োগ করার কথা বা দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে যে কথা বলার কথা, সেগুলো কি তারা আসলে ঠিক মতো করছে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা চমৎকার। 2 মাসের সরকার বলা হয়, যে সরকারটার 2 মাস গেছে মাত্র, বিরোধী দলটারও 2 মাস গেছে, আয়ু সমান। তো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন, অর্থাৎ বিগত 3টা সংসদে যে বিরোধী দল দেখে অভ্যস্ত, এরই মধ্যে বর্তমান বিরোধী দলের ভূমিকা ওইটার চেয়ে একটু তফাৎ আছে, বেশ তফাৎ আছে। কারণ আগে আমরা বিরোধী দল দেখে 2 কিসিমের বিরোধী দল দেখে অভ্যস্ত। একটা হচ্ছে যে সব কিছুতে মানি না, কি মানি না ওইটা আবার জানি না, জি, মানি না এটা বলতে হবে। আর আরেকটা ছিল যেটা গত 3 মেয়াদে ছিল, আওয়ামী লীগের 3 মেয়াদে, যে তাদের কাজে ছিল যে সরকার কিছু একটা বলা মাত্র সেটা সমর্থন করা, টেবিল কিলানো। এতে করে ওই সরকারটিকে যে এখন ফ্যাসিস্ট বলে গালমন্দ শুনতে হচ্ছে, তাকে ফ্যাসিস্ট করে গড়ে তোলার একটা বিশাল অবদান কিন্তু ওই বিরোধী দলের। তো এবারের বিরোধী দল বিরোধিতা করছে, যথেষ্ট করছে, চেষ্টা করছে, এবং তাদের হোমওয়ার্কও ভালোই মনে হচ্ছে। তো সেটাকে যদি কেউ ডিস্টার্ব হিসাবে নিতে পারে, অথবা যদি এভাবে নেয় যে তারা তো মূলত একটু চাপ প্রয়োগ করছে, এই চাপটাও কিন্তু পজিটিভ। কোনো সরকার যেন ফ্যাসিস্ট না হয়, কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না ওঠে, সেই দিক থেকে বিরোধী দলের যে ভূমিকা ইতিবাচক বলা যাবে। সংকটটা কাটছে না কেন? যে কথাগুলো রাজ্যে কি ভাই তুললেন বা আমরা সবাই প্রতিদিনই মূল সংবাদে বিষয়ে দেখছি যাচ্ছি না যে আমরা। সংকট, সরকার বলছে যে কৃত্রিমভাবে সংকটটা সৃষ্টি করা হচ্ছে। সেই কৃত্রিমভাবে আসলে কারা সংকট সৃষ্টি ওই করছে? কৃত্রিমতা তো এক ধরনের গুপ্ত কাজ। যখন আপনি শনাক্তই করে ফেলেছেন যে কৃত্রিমতা আছে এখানে, অর্থাৎ গোপন কারবার আছে, সরকার যেহেতু বলছে যে এটা কৃত্রিম সংকট, তাহলে আপনি এতটুকু বলেই খালাস হয়ে গেলেন না? আপনার দায়িত্ব আছে এখানে। তো আমরা যারা সাধারণ মানুষ দাবি করে নিজেদেরকে গোয়েন্দা না, আমরা কিন্তু আমরা তো সাদা চোখে সেলুনে
পেট্রোল পাই, কসমেটিক্স দোকানে ডিজেল পাওয়া যায়, তার মানে ওখানে গোপন কাই কারবার আছে, গুপ্ত কেউ আছে। এরা গোয়াল কারা? ঘরে পাওয়া যায় পেট্রোল। জি, গোয়াল ঘরে পাওয়া যায়, কোথায় যেন কবরস্থান খুঁড়েও পাওয়া গেছে, তার মানে গোপন কাই কারবার আছে, এটাই গুপ্ত। তাহলে গুপ্তের বিষয়ে একটা ফয়সালা অবশ্যই আসা উচিত। রাজ্জাকি ভাই সঠিক বলেছেন, 5 আগস্টের গুপ্ত সেটা কি গর্বের গুপ্ত নাকি গালমন্দের গুপ্ত? তো গুপ্তরা বিজয় হয়েছে, এটা তো সত্য। এখন আপনার ফয়সালায় আসতে হবে যে যদি গুপ্ত আপনার পক্ষে থাকে, আপনি বেনিফিশিয়ারি হন, তখন গুপ্ত বলবেন না। আরেকটা শব্দ যেটা 5 আগস্টের পরপর খুব বেশি ব্যবহৃত হয়, মব। আগে কিন্তু এই শব্দটা ছিল না। এটাকে কেউ বলতো একটু বিপ্লব করলাম, কেউ বলতো একটু বিদ্রোহ করলাম, কেউ বললো একটু প্রতিবাদ করলাম, সেটা এখন আরও ছোট করে নিয়ে আসা হয়েছে মব। তো বাংলাদেশে মব যদি শুধু 5 আগস্টের আগে পরের ঘটনাগুলোকে মব বলেন, সেটা কিন্তু খণ্ডিত হয়ে যাবে, আংশিক হয়ে যাবে। এই ধরনের স্বভাবের বৈশিষ্ট্যের কাজ বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। যদি আপনি সাহসের সাথে ঘটিয়ে দিতে পারেন, তাহলে আপনি বিজয়ী, আপনি বিপ্লবী। কিন্তু যদি সেটাতে রাজনৈতিক কোনো বর্ণ বিবর্ণ আসে, তখন দেখা যায় এটাকে আপনি মব হিসাবে আরোপ করে দিলেন। সেটারও অবশ্যই একটা ফয়সালায় আসা উচিত যে কোনটা মব আর কোনটা গুন্ডামি, কোনটা পান্ডামি, কোনটা আন্দোলন, কোনটা বিপ্লব। এগুলো বোধহয় পরিষ্কার হওয়ার সময় এসেছে। নইলে যখন আমার আপনার পছন্দ হবে না, তখন আপনি আমার কখনো বলবেন মব, কখনো বলবেন গুপ্ত। আবার যখন আমার কাজকর্ম আপনার পক্ষে যাবে, তখন আমারটা হবে যে সাহসী কাজ, বিপ্লবী কাজ, আমার থ্যাঙ্কস দিলেন। এগুলোর একটা ফয়সালায় অবশ্যই আসা উচিত। একদম যথার্থ রাজ্জাকি ভাই বলেছেন প্রসঙ্গ নিয়েই, যে তেল নিয়ে যে কাণ্ডকীর্তি ঘটছে, যে ওখানে কোনো গুপ্ত কায় কারবার কারো আছে কিনা, যেহেতু সরকার কৃত্রিমতা শব্দটা ব্যবহার করছে, যে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চলছে। তো সরকার যখন রোগ ধরে ফেলেছে, ওষুধ দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। যেহেতু আমরা সাদা চোখে দেখছি, কৃত্রিমতা কিছু দেখছি, তো লেখা আছে পেট্রোল নাই, সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, কিন্তু গোপনে আবার পেট্রোল পাম্প থেকেও কায় কারবার হচ্ছে। আবার পেট্রোল পাম্পগুলোর আশেপাশে গলিতে